শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। রহস্য, রোমাঞ্চ ও শিহরণ জাগানো গ্রাম বাংলার ভৌতিক গল্পে ভরপুর আমাদের এই বিশেষ ক্লাব, স্টোরি ম্যানিয়া ক্লাব। আজ এই ক্লাবে আপনারা শুনবেন রোমহর্ষক এক ভৌতিক গল্প, গঙ্গা জলে বিপদ। ভূত ব্যাপারকে আমরা অনেকেই ভয় পাই, আবার অনেকেই সেটাকে রাতের ধাঁধা হিসেবে মনে করি। আসলেই যারা এই ভূত ব্যাপারের সাথে প্রত্যক্ষভাবে পরিচিত হয়েছে তারাই হয়তো এর সত্যতা যাচাই করেছে, আর আমরা তাদের সান্নিধ্যে এসে সেই ভূতের সাথে পরিচিত হতে পেরেছি। তবে সেটা যে সবসময় ভৌতিক কাণ্ড হিসেবে গ্রহণযোগ্য হয়েছে এটা কিন্তু একেবারেই নয়। কিন্তু এটাও অনেক সময় মানতে বাধ্য হয়েছি যে কিছু অলৌকিক শক্তি সত্যিই আছে, যা আমাদের ইচ্ছার বিরুদ্ধেই আমাদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে থাকে। সেটাকে তবে কি বলা যায়? ভৌতিক? থাক, আজ এই লৌকিক অলৌকিকের দ্বন্দ্বে না গিয়ে আমরা বরং শুনে ফেলি সেই শিহরণ জাগানো গ্রাম বাংলার ভৌতিক গল্প, গঙ্গা জলে বিপদ। আমি যতই বলি ভূত নেই, ওসব স্রেফ গাঁজার কলকে, কেষ্ট ততই চেঁচাতে থাকে। সেদিন ঘাড় মোটকে দেবে না, সেদিন টের পাবে, বুঝলি? আরে যা যা। একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তোর ভূত, আমার কাছে এসে দেখুক না বাছাদন, আমি নিজেই তার ঘাড় মোটকে দেব। কেষ্টা চেঁচাতে লাগলো, হ্যাঁ দেখা যাবে দেখা যাবে। যেদিন আম গাছে এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যাঁ করতে হবে না। এখন ঘুঘু দেখেছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নওগাঁ ব্র্যান্ড শিখিয়ে তুলে রাখ, আমি সংক্ষেপে মন্তব্য করলাম। কেষ্টা বললে, তুই পাষণ্ড, তুই নাস্তিক। আমি বললাম, হতে পারে, তাই বলে তুই এমন ষণ্ডের মতো চেঁচাবি এর মানে কি? কেষ্টার রাগে ভোঁ ভোঁ করতে করতে উঠে যাচ্ছিল, এমন সময় বাঞ্ছা কোত্থেকে এসে তার হাত চেপে ধরলে, বললে, আহা, চড়ছিস কেন? সবাই তো আর বেলা হতভাগার মতো মস্তিষ্ক নয়। আমি নিজে বলছি, সচক্ষে ভূত আমি দেখেছি। আমি বললাম, বাজে বাজে কথা? তবে শোন, শুনে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন কর। কিন্তু কেষ্টা, তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি, বড্ড খিদে পেয়েছে। এমনিতে কেষ্টা হাড়কেপ্পন, কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা, সব সময় পরশমৈপদীর তালে আছে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপি সিঙাড়া আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলোর অর্ধেকের উপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বললে, নে তবে শোন। বছর 3 আগের কথা, ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে। খাসা জায়গা, যেমন খাওয়া দাওয়া তেমনই আরাম। 2 মাসের মধ্যে একেবারে মুটিয়ে গেলাম। বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় একটা অঘটন। পাশের বাড়ি হরিশাল্লার এক বর্ষার রাত্রে পটল তুলল। লোকটা যতদিন বেঁচে ছিল, গ্রাম শুদ্ধ লোকের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। বাজখাই গলা, খিটখিটে মেজাজ। বাড়িতে কাক বসলে হার্ট ফেল করত। বেড়াল কুকুর পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। বউটা আগেই মরেছিল। ছেলেটা কোথায় জব্বলপুর না জামালপুর যুদ্ধের একটা চাকরি নিয়ে চম্পট দিয়েছিল। বাড়িতে বুড়ো একা থাকত এবং তার একটা মস্ত ফলের বাগান ছিল, সেইটাই সে পাহারা দিত। এমন বিদিকিচ্ছিরি লোক যে বিদিকিচ্ছ সময়ে মারা যাবে, তাতে আর সন্দেহের কি। সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ ভাজা খেয়ে সবে মাত্র বিছানা নিয়েছি। এমন সময় ডাক এলো, মরা পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাঁধা দিয়ে বললাম, এও সব পুরনো গল্প, পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে। বাঞ্ছা ভ্রুকুটি করে বললে, আরে আগে শোন না বাপু, পরে যত বকর বকর করিস।
বাঞ্ছা বলে চলল, কি আর করি, বেরুতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো আর কোনো কাজের কথা নয়। যতই খিটখিটে বদখত লোক হোক না কেন, মানুষ হিসেবে একটা কর্তব্য তো আছে নাকি। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি। কেউ কাঁপা গলায় বলছে জ্বর হয়েছে, কেউ কাতর কাতরভাবে জানাচ্ছে কান কটকট করছে। কাজেই আমাদের 4 জনকেই কাঁধ দিতে হলো। দুজনের হাতে দুটো লণ্ঠন ঝুলতে ঝুলতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মরা। মুখুজ্জেদের নরেশ আক্ষেপ করে বললে, ঘুষ জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে, মরেও একখানা খেল দেখিয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, উপায়ই তো নেই। সেই টিপ টিপ বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষা পিছলে রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারিদিকে কালির মতো অন্ধকার। গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানবের মতো মাথা নাড়ছে। বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লাগাচ্ছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে দিয়ে গিয়ে পড়ছি আমরা। বৃষ্টির ছাটে চটচট করে ফাটছে লণ্ঠনের চিমনি, পা পিছলে যেতে চাইছে। ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে। ভোগান্তি আর কাকে বলে। চিৎকার করতে করতে চললাম আমরা 4 জনে। কাঁধের ওপর বুড়ো পরম আনন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো, এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে হাড় চালানো লোকটা। মনে মনে অভিসম্পাত করতে করতে এগিয়ে চললাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা 4 জনেই নই, বুড়োর দুটো বাগদি প্রজাও ছিল। তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না, তাই তারা কুড়ুল কাঁধে আসছিল পেছনে পেছনে, কাঠ কেটে আনবে। সে যাই হোক, শ্মশানে তো পৌঁছানো গেল। শ্মশান ঠিক গায়ের কাছে নয়, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়িঘর কিছুই নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতর এলোমেলো বাবলার বন। সেখানে একটি মাত্র টিনের চালা ঘর। অবশ্য চারিদিকে তার দেয়াল ফেয়ালের কোনো বালাই নেই, একেবারে ফাঁকা। এইটিই শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। সিঁড়ির প্রায় 15খানা ধাপ। এখন যদিও বর্ষার জলে মাত্র 3-4খানা জেগে রয়েছে। ভাঙাচুরো অবস্থা, যেখানে সেখানে বড় বড় ফাটল, এবং সেখান থেকে ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়িটার ওপরেই মরাটাকে নামালাম, আর এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডোবানো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রা হবে, তাছাড়া এও সুবিধা আছে যে কাউকে আর ওই মরাটা ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটির নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর না হয় চিতাটা সাজানো যাবে। বসে বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারিদিকে ঘন অন্ধকার, হাওয়ায় হাওয়ায় বাবলার বনের মাতামাতি। এখানে ওখানে শেয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরছিল আমাদের। ভূত নয় তো। লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নামানো মরাটির ওপরে। কথার ফাঁকে ফাঁকে মরাটির দিকে নজর রাখছি আমরা। শেয়ালে টেয়ালে টেনে না নিয়ে যায় সে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না। হঠাৎ ভীতস্বরে নরেশ বলল, বাঞ্ছাদা, বাঞ্ছাদা, মরাটা মরে উঠলো না? আমরা বললাম, দেখ তোর চোখের, তুই কি পাগল টাগল হলি নাকি? আরে হ্যাঁ, ও কি দেখে ফেলেছে তা অন্ধকারে ঠিক নেই। খানিক পরে আবার পটলা বললে, বাঞ্ছাদা, এই মরাটা সত্যি নড়ে উঠলো কিন্তু। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু। যেমন বুকের ছাতি তেমনই বেপরোয়া। কানু আশ্বাস দিয়ে বললে, ও কিছু না, জলের ঢেউয়ে নড়ে থাকবে হয়তো। এবার মিনিট কয়েক কাটতে না কাটতে আতঙ্কে আমার সমস্ত শরীরটা একেবারে ঝাঁকুনি খেয়ে উঠল। কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। আমি নরেশ এবং পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলাম। কানু সোজা হয়ে দাঁড়িয়ে উঠল এবং ধমক দিয়ে বলল, ধুর তোর ভিতর ডিম সব,
পেচ্ছল সিঁড়ি, বুঝলি? তাই হয়তো নিচে গড়িয়ে পড়েছে। তোরা দাঁড়া, আমি তুলে নিয়ে আসছি। মরাটা তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে পাশের মাচাটা ধরে টান দিলে, কিন্তু কি সাংঘাতিক! কানুর টানকে অস্বীকার করে মরাটা আরো নিচে নেমে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার দু হাতে মরাটাকে চাপটে ধরলে, কিন্তু আশ্চর্য, কানু তাকে রাখতে পারল না। দুধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে পড়ল কোমর জলে, আর সঙ্গে সঙ্গে তার সমস্ত সাহস গেল উবে। এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল, ওরে তোরা ছুটে আয়, তোরা ছুটে আয় সব, মরা আমাকে শুদ্ধ টেনে নিয়ে গেল রে। ওরে তোরা ছুটে আয় সব। ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই, তা জল হয়ে গেছে। আমরা চিৎকার করে বললাম, কানুদা, মরাটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও কানুদা, কি করে কি করছো কি? মরে যাবে কানুদা, ছেড়ে দাও, ছেড়ে দাও কানুদা, ছেড়ে দাও কানুদা, মরাটাকে ছেড়ে দাও। কানু বললে, আরে পারছি না রে, মরাটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে রে ভাই, আয় তাড়াতাড়ি আয় রে ভাই, আমি পারছি না, মরা আমাকে শুদ্ধ টেনে নিয়ে যাচ্ছে রে ভাই, তোরা আয় ভাই। আমরা ছুটে গেলাম এবং চেপে ধরলাম কানুকে। তারপর যা শুরু হলো সে কথা ভাবতে আজও মাথার চুল খাড়া হয়ে ওঠে। ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি! একদিকে আমরা চারজন, অন্যদিকে মরা একা। আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাড়িয়ে পেট পর্যন্ত উঠে এলো, তারপরে এসে পৌঁছলো বুক পর্যন্ত। তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আমাদের আর আশা নেই। এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে গঙ্গার অতল জলে। আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা। সমস্ত জ্ঞান গম্ভীর যেন লোপ পেয়ে গেছে আমাদের। একটা আচ্ছন্নতার ঘোরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টাপ অফ ওয়ার চালিয়ে চলেছি আমরা। অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশাই নেই। অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক। সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে যে উঠে আসবো সে ক্ষমতা আমাদের নেই। কানু মরাকে ছাড়তে পারছে না, আমরা পারছি না কানুকে। যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে। বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে, আর দেরি নেই মৃত্যুর। চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ। গঙ্গার অতল জল, সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ। এই মরাটা তারই দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। শেষবারের মতো আমরা সমস্যারে আর্তনাদ করে উঠলাম, কানুদা, মরাটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও কানুদা, কি করে কি করছো কি? মরে যাবে কানুদা, ছেড়ে দাও, ছেড়ে দাও কানুদা, ছেড়ে দাও কানুদা, মরাটাকে ছেড়ে দাও। ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়ল। ছিলাম চারজন, হলাম ছজন। পূর্ণদমে চলতে লাগলো সে অমানসিক টাগ অফ ওয়ার। তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরা জয়লাভ করতে আরম্ভ করলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছল। তখনও প্রচণ্ড টান আছে বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে, গলা জল থেকে বুকের জলে। ওদিকের টানটা ঝড়াং করে ছেড়ে গেল। সঙ্গে সঙ্গে মরাটা একেবারে ছিটকে এলো ওপরে, আর আমরা ছজন হুড়মুড় করে ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়ে গেলাম। আর তারপর ভুস, ঠিক তৎক্ষণাৎ ঘাটের ওপর জলের মধ্যে দেখা দিল বাঞ্ছা থামল। আমরা রুদ্ধ শ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী। ধীরে সুস্থে বাঞ্ছা বললে, আর কি, প্রায় 1.5 মণ। আমাদের কাল্লার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ। সেই বেটাই আমি হো হো করে হেসে উঠলাম। কেষ্টা তড়াক করে লাফিয়ে উঠল। মিথ্যেবাদী, জোচ্চোর একটা, মূর্খ বালিকা কথা, কোনো একটা কথা। বাঞ্ছা বললে, হ্যাঁ হতে পারে, কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেষ্টা। ভূতের জয় জয়কার হোক। শুনছিলেন আজকের গল্প গঙ্গা জলে বিপদ। কথক শুভারু, কেষ্টা পথিক, বাঞ্ছা তুহিন, নরেশ শুভ্র, পটলা রকি এবং কানুর চরিত্রে রিভু। এখন এই পর্যন্ত। পরের বার আরও এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন
শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরিম্যানের ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।